ট্রেনের দরজা হতে ঠিক মাঝে টিম টিম করে জ্বলছে সোডিয়াম লাইট। হলদেটে রশ্মিতে মীরা উষানের মুখশ্রীর ভাষা পড়ার চেষ্টা করলো, তবে সম্ভব হলো না তা। হতাশ হয়ে মৃদু শ্বাস ফেলে বহির্ভাগে দৃষ্টি ফেলে আনমনে বলল, লাইফ ইজ নট এ সার্কাস। ইচ্ছে হলে মরে যাওয়ার যায় নাকি? আমি অসাবধানতাবশত পড়ে যেতে নিয়েছিলাম, এতটুকুই। উষান জবাবহীন রইল ফের। মীরা বিরক্ত হলো বড্ড। একটু আগে কৌতুকের ছলে কথা বলে, এখন মুখশ্রীতে এমন গাম্ভীর্যতা। থমথমে ভাব ফুটিয়ে তোলার মানে কি? উষানকে বোঝা বড় দায়। এই লোক হাসতে হাসতে রেগে যায়, আবার রাখতে গিয়ে হেসে ফেলে, উদ্ভট। দ্বিতীয়বার বার্তা পেশ করে উত্তর না পেয়ে মীরা অপমানিত বোধ করে। ঘাড় বাঁকিয়ে দৃষ্টিপাত উষানের পানে ফেলে ফিরে যেতে নিতেই উষানের কড়া কণ্ঠ তার পদচারণ থমকে দেয়। ডোন্ট মুভ, সামওয়ান ইজ ফলোয়িং আস, ইউএস। মীরা বিমূঢ়। উষান নেত্র ইশারায় মীরাকে আগের স্থানে ফিরে আসতে বললে সে তাই করল। উষান এগোলো সেদিকে। মীরার পাশে দাঁড়িয়ে তার এক হাত আঁকড়ে নিল সন্তর্পণে। মীরার মুখশ্রীতে ফুটে ওঠা ভীতি দেখে কণ্ঠের খাদ নামিয়ে বলল, ভয় পেও না মীরা, আমি আছি না। আই উইল সেভ ইউ। হাতের বাঁধন শক্ত হলো আর একটুকু। আমি আছি না বাক্যটিতে থাকা আশ্বাস মীরাকে শান্ত করে দিল তৎক্ষণাৎ। আর চোখে তাকালো উষানের পানে। তার এই মুহূর্তে কাঁদতে ইচ্ছে করে। হাত পা ছাড়িয়ে ছিটিয়ে কান্না করার প্রবল ইচ্ছে জাগ্রত হয়েছে অন্তঃকরণে। এই মানবের থেকে যতই সে দূরে যাওয়ার পরিকল্পনা করুক না কেন, সে কিভাবে যেন তার ক্ষণে ক্ষণে একইভাবে জড়িয়ে যায়। উষানের বাদামি মণি বিশিষ্ট নেত্র যুগলে নম্রতা বিরাজ করছে। মীরার বক্ষস্থল কাঁপুনি দিল। এই নম্র চাহনিতে তো মীরাকে প্রথম প্রেমে ফেলেছিল, রাতের ঘুম নির্ঘুম হওয়ার মতো প্রেমে। চশমা ছাড়া কি কিছুই দেখতে পাও না মীরা? উষানের নিচু স্বর। মীরা চশমায় হাত দিল, নিম্ন সুরে বলল, দেখতে পায় কিন্তু ঝাপসা। কেন? উষানের উষ্টাধর দ্বারা ছিটকে আসলো ব্যর্থতার সুর। মীরার করা প্রশ্নে জবাব দিল না। ইশারায় ঠোঁটে আঙুল রেখে চুপ থাকতে বলল। পদধ্বনির শব্দ শোনা যাচ্ছে খুব কাছেই, হয়তো। উষান চট জলদি নিচু হয়ে ডান পায়ের কাছে গুজে রাখা ধারালো জিনিস বের করলো। হলদেটে স্বল্প আলোয় চকচক করছে। মীরার হাত ছেড়ে দিয়ে হাত উঁচু করে লাল কালো দুটো তার কেটে ফেলল অভ্যস্ত হাতে। সঙ্গে সঙ্গে অন্ধকারের রাজত্ব শুরু হলো সেখানটায়। মীরা আঁতকে উঠে বলল, লাইটের তার কেটে ফেললেন কেন? দরকার ছিল বলে। আসো আমার সাথে, কেবিনে ফিরে যাবেন। উষান মীরার হাত ধরে খালি এক কেবিনের দিকে এগোচ্ছে। পথিমধ্যেই জবাব দিল ক্ষীণ সুরে, হুম, আমাদের জন্য অন্য কাউকে বিপদে ফেলবো কেন? আপু অসুস্থ এমনিতে, আপাতত যেখানে নিয়ে যাচ্ছি চলো। ট্রেনের উত্তর দিকের কেবিনগুলো প্রায় খালি, মানুষজন নেই। মীরার হাত ধরে সেদিকে এগোচ্ছে উষান। সচেতন ষষ্ঠী ইন্দ্রিয় তার জানান দিচ্ছে পেছন থেকে পদধ্বনির শব্দ জোরদার হয়েছে। তার মানে তাদের অনুসরণ করা লোক দুটো এবার দৌড় শুরু করেছে। উষান এক খালি কেবিনে প্রবেশ করে দরজা ভিড়িয়ে রাখল। মীরা উত্তেজিত হয়ে প্রশ্ন করল, দরজা লাগালেন না কেন? যারা আমাদের ফলো করছে তারা যদি এসে পড়ে ভেতরে? উষান হেঁটে এসে আয়েশ করে বসল। কোমরের কাছে গুজে রাখা কালো ধাতব যন্ত্রটা বের করল। আঁধারের মাঝে হঠাৎ রশ্মির উৎস থেকে মীরার বোধগম্য হলো উষানের হাতের যন্ত্রটি। 2-3 সেকেন্ড পর উষান বলল, আমি তো এটাই চাই, ওরা ভেতরে আসুক, আমার আপ্যায়ন গ্রহণ করুক। মীরা হতভম্ব হয়ে রইল। উষানের কথাগুলো ঠিক তার মাথার ওপর দিয়ে সাঁ সাঁ করে উড়ে যাচ্ছে। আসলে কি করতে চাচ্ছে এই লোক? অন্তঃকরণে প্রশ্নের আদান প্রদানকালীন কর্ণকুহরে ভেসে এলো উষানের ভরাট কণ্ঠ, আমার বাম পাশে এসে বসো, ওখানে দাঁড়িয়ে থাকা সেফ না। মীরা ব্যস্ত পায়ে এগোলো। উষানের বাম পাশে গিয়ে বসলো। তার ভীষণ ভয় করছে। বারংবার অন্তরাল থেকে বার্তা আসছে, অনাকাঙ্ক্ষিত কিছু হতে চলেছে। মীরা ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি আসলে কি করতে চাইছেন উষান? উষান ব্যস্ত হাতে বুলেট চেক করছিল। মীরার ভয়ার্ত কণ্ঠ তাকে এবার থমকে দিল। মেয়েটা ভয় পাচ্ছে, তাহলে তো মুশকিল বেশ। সে তার কার্য সমাপ্ত করতে পারবে না কিছুতেই। তাহলে পিস্তলটা হাতের মুঠোয় রেখে শীতল কণ্ঠে উষান বলে উঠল, মারপিট, রক্ত, এইসবে ভয় পাও? রক্তে ফোবিয়া আছে। মীরা নতজানু হয়ে জবাব দিল, হুম, নেই। আপনি কি ওদেরকে মারবেন? অবশ্যই।
ওদের থেকে কথা বের করতে হবে না? কেন আমাদের ফলো করছে? সোজা সাপটাভাবে উত্তর দিবে বলে তো মনে হচ্ছে না। মীরা মৌন রইল কিয়ৎক্ষণ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। অতিরিক্ত যখন সে চিন্তিত হয় তখন তার হাড় দুর্বল হয়ে শ্বাস প্রশ্বাসে ঝামেলা তৈরি করে। মীরা বিচলিত হয়ে বলল, আমার ভীষণ ভয় করছে উষান। হাতের কাজ ফেলে উষান তপ্ত শ্বাস ফেলল। তার বোধগম্য হয়েছিল বহু আগে মীরা ভয় পাচ্ছে। হাতের ধারালো জিনিসটাকে পায়ে গুজে নিয়ে উষান মীরার দিকে কাত হয়ে বসল। প্রথমবারের মতো স্ব ইচ্ছায় মীরার গালে আদুরে উষ্ণ হাত স্থাপন করল। নম্র কণ্ঠে বলল, কেন ভয় পাচ্ছ মীরা? আমি আছি না? আমার ওপর তোমার ভরসা নেই? আমি ঠিক তোমায় আগলে রাখবো। কিছু হবে না তোমার, হতে দিব না, বুঝেছ? শান্ত হও এবার। এমন ভয় পেলে চলে নাকি? আমার পাশে থাকলে দুনিয়ার কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে দিব না মীরা। মীরা চোখ তুলে তাকালো না উষানের দিকে। তার হঠাৎ করেই লজ্জা পাচ্ছে ভীষণ। উষানের আকস্মিক স্পর্শ তার বক্ষস্থলে উথাল পাথাল ঝড় তুলেছে। ইচ্ছে করছে এই লোহময় কোথাও লুকিয়ে পড়তে। নির্মেদ গাল দুটো লাল আভা লুকাতে চেয়েও পারল না মীরা। রাস রাস অনুভূতিগুলো হানা দিল মন গহীনে। ইস, কি ভয়ানক অনুভূতির ক্ষণ! প্রেমিকের আদুরে স্পর্শ বুঝি এমনই মারাত্মক ভয়ঙ্কর? হাত পায়ে হিম হয়ে আসছে তার। বারংবার কর্ণকুহরে প্রতিধ্বনিতে হচ্ছে উষানের আশ্বাস ভরা কণ্ঠ এবং সেই মন মাতানো চমৎকার কথাগুলো। আচ্ছা, কি মিশেছিল কথাগুলোই? মাদকতা, অবশ্যই মাদকতার সাগরে মাখো মাখো ছিল নিশ্চয় এই কথাগুলো। নয়তো মীরাকে বর্তমান পরিস্থিতি থেকে মাদকতা গ্রাস করবে কেন? নিজেকে সামলে কোনো মতে মীরা বলল, আমি ঠিক আছি, নিজেকে সামলাতে পারবো। উষান স্বস্তির শ্বাস ফেলে মীরার গাল থেকে হাত সরালো। আদুরে ভাবে আলতো করে গাল টেনে দিয়ে বলল, গুড গার্ল। উষান আচানক খেয়াল করলো মীরার মুখশ্রীতে উপচে পড়া লজ্জার রেশ। শ্যামবর্ণের গাল দুটো টকটকে লাল, গোলাপি আভায় সেজে উঠেছে যেন। নেত্রজোড়া স্পষ্টতা জানান দিচ্ছে তাদের ভীষণ লজ্জা পাওয়ার কথা। মীরার লাজুক রূপে দৃষ্টি দিয়ে উষান ঠোঁট চেপে হাসল। শেষে কৌতুক মাখা কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার বলো তো? এমনভাবে লজ্জা পাচ্ছ কেন? তোমায় দেখে কি মনে হচ্ছে জানো? তুমি বাসর ঘরে বসে আছো, সিনিয়র সিটিজেন তোমায় দুষ্টু দুষ্টু উপদেশ দিচ্ছে আর তুমি লজ্জায় মিটিয়ে মিটিয়ে চুপসে যাচ্ছ। কিন্তু ম্যাম, আমি তো এমন দুষ্টু কথা বলিনি। এমন লজ্জা পাওয়ার কারণটা যদি বলতেন। মীরার গাল দুটো রক্তিম হয়ে উঠল ফের। লজ্জায় লাল নীল হয়ে সে অন্যদিকে তাকালো। অন্তরালে উষানকে আচ্ছা মতন কয়েকটা বকা ছুড়ে দিল। উষান চোখে হাসলো এবার। উষ্টাধর তার স্থির। মীরা মনে মনে প্রার্থনা করল যেন এই পরিস্থিতি থেকে দ্রুত তাকে মুক্তি দেওয়া হয়। ইস, কি বিব্রতকর অবস্থা! নেত্রযুগল বন্ধ করে মীরা শান্ত হলো। এমন লজ্জা পাওয়ার কোনো মানে হয় না। তেজ নিয়ে পরিশেষে বলল, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি অবশ্যই লজ্জা পাচ্ছি না, আমার ঠান্ডা লাগছিল, তাই গাল হয়তো লাল হয়ে আছে। মীরার উদ্ভট অযৌক্তিক উত্তর শ্রবণ করে উষান গলায় শব্দ করে হাসল। হাস্যরত অবস্থাতেই বলল, আচ্ছা তাই ম্যাডাম। উষান হুট করে হাসি থামিয়ে সচেতন হলো। বিড়াল পায়ে হেঁটে আসা মানুষ দুটোর মৃদু শব্দ কর্ণপাত হলো। মীরার হাত টেনে দাঁড় করিয়ে নিজের কাছে আনলো। মীরার কোমর এক হাত রেখে মৃদু কণ্ঠে বলল, একদম চুপ মীরা, শব্দ করো না কোনো। ওরা এসে গেছে। মীরা ততস্থ হলো। আঁধারের মাঝে দেখলো দুটো বলিষ্ঠ দেহ কেবিনে ঢুকছে, উঁচু করে রাখা হাতে পিস্তল। মীরা চিন্তায় পড়ল, বেশ, এই বলিষ্ঠ দেহী দুইজন পুরুষকে উষান সামলাবে কি করে? মীরাকে চমকে দিয়ে উষান এক অদ্ভুত কর্ম করে বসল। ট্রেন টানেলে প্রবেশ করতেই অন্ধকারে বিনা শব্দে উষান এগোলো লোক দুটোর দিকে। তারপর কি হলো কিছু দেখতে পারল না মীরা। 2 মিনিট পর উষানের উপস্থিতি ফের নিজের সন্নিকটে আবিষ্কার করল। ট্রেন টানেল থেকে বের হতেই মীরা দেখল বলিষ্ঠ দেহের এক ব্যক্তি মাটিতে পড়ে রয়েছে। দুই লোকটা বিস্ময়কর দৃষ্টিতে দেখছে তাকে। উষান এবার ছুটল সেদিকে। পেছন থেকে দুই লোকটার ভোকাল কর্ড চেপে ধরে দুই হাত পেছনে মুড়িয়ে ধরল। পেছন থেকে লাথি মারল সজোরে লোকটার গুপ্ত স্থানে। ব্যথায় চেঁচিয়ে উঠে লোকটা মেঝেতেই হাঁটু গেড়ে বসে পড়ে। লোকটার মাথায় চুলের একাংশ শক্ত করে মুঠোয় নিয়ে চোয়াল বরাবর ঘুষি মারে উষান। ক্ষীণ রশ্মিতে মীরার দর্শন হলো। লোকটার ঠোঁট দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। ব্যথাতুর আর্তনাদ জড়ানো কণ্ঠে লোকটি বলল, তুমি আমার ভাইয়ের সাথে কি করেছো?
নেশা পুশ করেছি। উষান ছেলেটা চিবুক ধরে মাথা কাত করে দিল। উত্তর দিল না। ব্যথায় কুঁকিয়ে উঠে চক্ষু জোড়া বন্ধ করে নিল ছেলেটা। উষান তেজি কণ্ঠে বলল, নাম কি তোর? কে পাঠিয়েছে তোকে? জলদি বল। আমাকে ছাড়ো, বলতে পারবো না আমি, নিষেধ আছে। উষান ধারালো জিনিস বের করে ছেলেটার পায়ে ঢুকিয়ে দিল। শেষে কঠিন গলায় বলল, এখন বলবি নাকি তোর হৃৎপিণ্ডে ঢোকাবো এবার? বলছি বলছি, আমি রায়ান, আর যাকে তুমি নেশা দিয়েছ ও আমার ছোট ভাই রাহিন। আমরা যশোর থেকে এসেছি। আমাদের দুইজনকে অ্যারিক এহরাম পাঠিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য। অ্যারিক এহরাম এই ব্যক্তিকে চেনে ওশান, তুর্সির স্বামী সে। এই কয়েকদিনে উষান অনেকটা তথ্য জোগাড় করেছে তুর্সির সম্বন্ধে। অ্যারিক কেন তাকে মারতে চাইছে তাও জানে সে। বিরক্ত হলো উষান। রায়ানকে ছেড়ে দিয়ে হাতে রক্ত টিস্যু দিয়ে পরিষ্কার করলো। রায়ান যখন ব্যথায় ছটপট করতে ব্যস্ত, কারণ তাকে ছেড়ে দেওয়ার পূর্বে উষান সজোরে আঘাত করেছে তার দুর্বল স্থানে। উষান বিরক্তিমাখা কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা নেই, পেছন থেকে সর্বদা আঘাত করার চেষ্টা করে, কাপুরুষ একটা। মীরা তখনও থম মেরে দাঁড়িয়ে, দৃষ্টি অন্যত্রে। এসব দেখার ক্ষমতা তার নেই। বমি পায়, হাঁসফাঁস করে, শ্বাস নিতে কষ্ট হয়। উষান এগোলো মীরার দিকে, কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, ঠিক আছো তুমি? মীরা ফিরে তাকালো, বলল, এদের দুইজনকে কি করবেন? উষান কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, মেরে ফেলবো, ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। ভালো হবে না? শূন্য কেবিনে ছটপট করছে মীরা, বারংবার দৃষ্টি ফেলছে সম্মুখে। মৃদু শব্দ কর্ণপাত হলেই অন্তঃকরণ নড়ে চড়ে ওঠে। এই বলে উঠল, সে আসছে, কিন্তু কোথায়? সেই কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা নেই আধা ঘন্টা যাবৎ। মীরা আগত ক্রন্দন ঠোঁট কামড়ে রুখে নেয়। মাত্রা অতিরিক্ত চিন্তায় ললাটে উৎপত্তি ঘটেছে বলিরেখার। শান্ত স্থির মস্তিষ্কের নিউরন বর্তমানে অস্থিতিশীল। পা দুটো কম্পমান, হাত জোড়া কম্পমান শূন্য, তবে হিম হয়ে পাথর। মীরা নেত্রযুগল বন্ধ করল, ফিসফিসিয়ে বলল, আমাকে এভাবে চিন্তায় ফেলে উধাও হয়ে ভালো করেননি আপনি, একদমই ভালো করেননি। রায়ানের দুই হাত বেঁধে রেখে উষান ধামকে মীরাকে এসে কেবিনে রেখে যায়। পথিমধ্যে মীরা নিষেধ করেছিল বারংবার না যেতে এভাবে একা, কিন্তু যেদি একরোখা উষান তার কথা শুনলে তো। বাহির থেকে মীরাকে লক করে রেখে সেই যে গেছে। আধা ঘন্টা পার হলো, উষান লাপাত্তা। মীরার মনে কু ডাকছে, লোকটা ঠিক আছে তো? সুস্থ রূপে আছে তো? পদধ্বনির জোরদার শব্দ। মীরা উঠে দাঁড়ালো, কেবিনের দরজা খুলে এবার তার কাঙ্ক্ষিত ব্যক্তি দর্শন দিল। উষানের হাতে তার ফোন, ব্যস্ত হাতে টাইপিং করতে করতে প্রবেশ করলো। সিটে বসে ক্লান্ত নিয়ে বলল, পানি দাও তো মীরা, গলা শুকিয়ে গেছে। মীরা দ্রুত পায়ে ব্যাগের নিকট এগোলো। পানির বোতল নিয়ে ফিরে আসার পর উষানের নিকট এগিয়ে দিয়ে উষানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কোথাও আঘাত লেগেছে কিনা। শেষে উষানের গলার কাছে শার্টে লেপ্টে থাকা রক্তিম তরল পদার্থ দর্শন করে শিউরে উঠল মীরা। বেশ খানিকটা রক্ত বের হয়েছে। আঘাতপ্রাপ্ত স্থান হতে তার শার্টের সিক্ত অংশ দেখে মীরা ঢের বুঝতে পারল। আতঙ্কিত হয়ে আকস্মাৎ সে বসল উষানের পাশে, দ্বিধা ফেলে হাত দিল উষানের ঘাড়ে, বিচলিত কণ্ঠে বলল, এখানে আঘাত পেলেন কি করে? রক্ত বের হচ্ছে তো অনেক। মীরার হঠাৎ হামলে পড়াতে উষান চমকে বিষম খেল। পানি নাক দিয়ে উঠে গিয়েছে। কাশতে শুরু করলে হুঁশে ফিরে মীরা, ইতস্তত বোধ করে বলল, সরি সরি। উষান স্বাভাবিক হয়ে বক্ষস্থলের মাঝে হাত দিয়ে শ্বাস টানল। গভীর তৃপ্ত নেত্রে দৃষ্টি দিয়ে বলল, এভাবে শার্টের কলার ধরে টান দিলে কেন মেয়ে? দেখছো না পানি খাচ্ছি, বললাম তো সরি। আপনার কাঁধে রক্ত দেখে মানে আপনার কাঁধে আঘাত কিভাবে পেলেন? বললেন না তো। উষান বিরক্তি সহিত নাক মুখ কুঁচকে নিল। জবাব দিল ক্ষীণ সুরে, ঘাড় তাড়া একটা। সেন্সে এসে ছুরি দিয়ে আঘাত করে বসলো।
ওইটার হাত ভেঙে এসেছি। আঘাত কেমন গুরুতর না, এমনি ঠিক হয়ে যাবে। মীরা মৌন, ফের নিজের স্থান থেকে উঠে দাঁড়িয়ে ব্যাগের কাছে গেল। হাতে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে বসলো উষানের পাশে। দ্বিধা নিয়ে বলল, রক্ত তো এখনও পড়ছে, আমি ড্রেসিং করে দিচ্ছি, প্লিজ না করবেন না, না করলে আমি শুনবো না। উষান ঘোর অনিচ্ছা প্রকাশ করলো। মীরার তাতে ভাবান্তর নেই, সে ইতিমধ্যে নিজের কাজে তুমুল ব্যস্ত হয়ে পড়েছে। বিনা স্পর্শে ড্রেসিং করছে ক্ষত স্থানে। উষান উঠে যেতে নিলেও উঠল না। রক্ত পরিষ্কার আবশ্যক, এভাবে রক্তক্ষরণ হলে বাইরে যাবে কি করে? ট্রেনে আরও মানুষ রয়েছে। মুঠোফোনে দৃষ্টি ফেলে পেছনে পিঠ এলিয়ে দেয় উষান। তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, ফার্স্ট এড বক্স এখানে, এইটা নিয়ে ঘোরাঘুরি করো নাকি? হুম, তবে লং জার্নিতে ক্যারি করি, দরকার পড়ে অনেক সময়, যেমন এখন পড়লো। মীরার কাট কাট একটু অন্যমনস্ক প্রতি উত্তর। উষান তাচ্ছিল্যের সুরে বলল, আমি তো জাস্ট এক্সকিউজ, দরকারটা আসল পড়ে তো তোমার। বাচ্চা মানুষ তুমি, হাঁটতে চলতে ধপাধপ পড়ে গিয়ে আঘাত পাও। মীরা রুষ্ট চাহনি নিক্ষেপ করলো, তবে কণ্ঠনালী দ্বারা একটা শব্দ উচ্চারণ করলো না। এখন কিছু বলা মানেই বিপদ, মহাবিপদ। এমনিতে উষানের কাঁধের ক্ষতটা মোটামুটি গভীর। অদূর থেকে ক্ষতের গভীরতা বোঝা যায় এতটা, কিন্তু কাছে এসে দেখলে উপলব্ধি করতে পারবে ক্ষতের পরিমাপ। মীরার হাত কাঁপছে প্রবল, নেত্রপল্লব ঘন ঘন পল্লব ফেলছে। বক্ষপিঞ্জর হু হু করে উঠল তার। লোকটা নিশ্চয় ভীষণ ব্যথা করছে, কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। নেত্রকোনায় উপস্থিতি অশ্রুকোনা পল্লব ঝাপটে বিতাড়িত করল মীরা। এখন কিছু বলবে না সে। বললে যদি একরোখা লোকটা উঠে চলে যায়, তাহলে তো ইনফেকশন হয়ে যাওয়া আশঙ্কা আছে। মীরার নির্লিপ্ততা উষানের পছন্দ হলো না। মীরাকে রাগাতে না পারলে কেন যেন তার মনে শান্তি মিলে না। উষান চুপ রইল কয়েক সেকেন্ড, এতপর ভরাট কণ্ঠে বলল, রায়ান রাহিনের সাথে তোমাকেও ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব ভাবছি। হোয়াট? তুমি তো তখন মরতেই চাচ্ছিলে। ব্যান্ডেজ করা শেষ মীরার। উষানের কথা শ্রবণ করে তার হাত দুটো থমকে গেল প্রায়। বিস্ময়কর দৃষ্টি দিয়ে বলল, মানে ওদের দুজনকে কে কি সত্যিই ট্রেন থেকে ফেলে দিবেন? গলায় শব্দ করে হাসল উষান, যেন কৌতুক শুনেছে। বড্ড বিরক্ত হলো সে। মেয়েটা এত বোকা কেন? উষানের হাসির মাধ্যমে মীরা বুঝে গেল সে ভুল প্রশ্ন করেছে। নিজেকে আবারও উষানের কাছে বোকা প্রমাণিত করেছে। উঠে দাঁড়িয়ে সামনের সিটে গিয়ে বসল মীরা। রুদ্ধশ্বাস পরিস্থিতি। লজ্জা লাগছে তার। সংকোচ পায়ে ঠেলে বহু চেষ্টায় বলল, রুহি, উমাইসা আপু, তীব্র, দিগন্ত ভাইয়া তারা কোথায়? রুহি আর আপু তো সেই কেবিনেই ছিল, আমি আসার পর তো আর দেখলাম না ওখানে। তীব্র, দিগন্ত রায়ান রাহিনের সাথে। রুহি আর আপুকে একটা সেফ কেবিনে সরিয়ে নিয়েছি। আমি ওদের কাছে যেতে পারি? সকাল হওয়ার আগে কেবিন থেকে বের হওয়া যাবে না। ঘুমিয়ে পড়ো, বাহিরে গার্ড পাহারা দিবে, চিন্তার কিছু নেই। আমি এখনই চলে যাব। মীরার ভীষণ বলতে ইচ্ছে করলো, আপনি একটু থাকুন উষান, আমার এতদিনের নির্ঘুমতা একটা দিনে একটু ভিন্ন হোক, প্রশান্তির ঘুম আসুক। বলা হলো না। মীরা শুয়ে পড়তে উষান বেরিয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘুমানোর সর্বোচ্চ চেষ্টা শুরু করলো সে। বৃষ্টিস্নাত প্রভাত। সকাল হতেই ঝুম বৃষ্টির তাণ্ডব লীলা শুরু হয়েছে। ট্রেন থামবে আর আধা ঘন্টা পর, অথচ বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। মীরা চিন্তায় পড়ে গেল। বৃষ্টিতে ভিজলে উষানের জ্বর আসে প্রচণ্ড। এক সপ্তাহ ধরে সেই জ্বর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে তার। এটা সম্পর্কে অবগত সে। মূলত এই কারণে চিন্তিত মীরা। পরক্ষণেই সিটে মাথা এলিয়ে নেত্র জোড়া বন্ধ করে জোরালো শ্বাস ফেলল। নিষ্প্রাণ কণ্ঠে আনমনে বলল, কুল ডাউন মীরা, উষান ডাজেন্ট লাভ ইউ। যাকে নিয়ে এতটা চিন্তিত হওয়ার মানেই হয় না। দরজায় কড়াঘাত পড়ল। সচেতন হলো মীরা। 2 সেকেন্ডে অতিবাহিত হওয়ার পর কেবিনে হুড়মুড়িয়ে প্রবেশ করলো রুহি। দৌড়ে এসে মীরাকে জড়িয়ে ধরে বলল, তুমি ঠিক আছো জান? আমার কতটা চিন্তা হয়েছে তোমার জন্য জানো? মীরা তপ্ত শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে আমি। ছাড়, দূরে গিয়ে বস। রুহি মীরাকে ছেড়ে তার পাশ ঘেঁষে বসল। মীরার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত ফেলে পর্যবেক্ষণ করল কিছু। শেষে সন্নিহান গলায় বলল, ঠিক আছিস? দিব এক থাপ্পড়। চেহারার এই অবস্থা কেন? কী নিয়ে চিন্তা করতেছিস?
হতাশ দৃষ্টিতে তাকালো মীরা। রুহি তার মন অবস্থা সর্বক্ষণ বুঝে ফেলে, ভাষায় প্রকাশ না করলেও। সে চাইছিল তার বর্তমান অবস্থা অন্তর্নীল থাকুক। বৃষ্টি পড়ছে রুহি। তো উষানের বৃষ্টিতে ভিজলে জ্বর আসে। মীরার মিনমিনে সুর। রুহি রাখতে গিয়েও পারল না। নিষ্প্রভ চাহনি নিক্ষেপ করলো। মলিন কণ্ঠে বলল, তুই তুই উষান ভাইরে কি ভুলতে পারবি না মীরা? মানে এটা কি পসিবল না? উষান ভাই তোকে ভালোবাসে না মীরা। দূরে থাক তার থেকে। যে তোর মূল্য বোঝে না, অযথা সেই লোকের পিছে পড়ে থেকে কি লাভ বল? আমি তোকে উষান ভাইয়ের থেকেও ভালো কাউকে এনে দিব জান। মন খারাপ করে না। মীরা অন্যত্রে দৃষ্টিপাত ছুড়ল। আপন মনে স্বকতোক্তি করল, আমার কাউকে চাই না রুহি, কাউকে না। কেউ আমার উষানের মতো হতে পারবে না, কখনোই না।